আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। শীতকালে শাক, কপি শাক, এই কপি শাকটা আমি সবসময় এইভাবে কেটে নিই। প্রথমে যেটা আটি বাঁধা থাকে ওই সাইড থেকে শিকড়ালা যে অংশটা আছে সেটা আমি ডিরেক্ট কেটে ফেলি, যেটা আপনাদেরকে এখন দেখিয়েছি। এরপর আমি ভালো করে এই কপি শাকটা ভালো করে বেছে বেছে তারপরে নিয়ে নিই। বলতে গেলে এই কপি শাকটা অনেক ফ্রেশ ছিল, একদম তাজা তরতাজা, প্লাস হচ্ছে এই কপি শাকে কোনো ধরনের পোকা ছিল না বা বুড়া বুড়া শাক এই টাইপের ছিল না, একদম ফ্রেশ ছিল। বাঁচতেও অনেক সুবিধা হয়েছে, একদম ফ্রেশ, খুব বেশি ভালো লাগছে। বাট কপি শাকের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ওই ফুলগুলো খাই নাকি আমি কনফিউজড, সেই কারণে আমি ফুলগুলো নিইনি, ফুলগুলো আমি ফেলে দিছিলাম। আচ্ছা, আমার ব্লগ ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তো বছরের দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ প্রথম দিনে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি, আলহামদুলিল্লাহ সেকেন্ড দিনও শেয়ার করছি। আচ্ছা, আমি চা বাড়ছিলাম কাপের মধ্যে চা নিয়েছিলাম। তো চাটা নেওয়ার পর আমি আসলে ভুলে গেছিলাম চাটা খাওয়ার কথা। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, অলমোস্ট অনেক ঠান্ডা পড়তেছিল ঘরের মধ্যে, এত বেশি ঠান্ডা পড়তেছিল বলে বোঝানোর মতো না। এর মধ্যে আমার বাচ্চারা আমার কাছ থেকে চা খেতে চাচ্ছিল, যে কারণে আমি তাদেরকে দিয়েও নেই চা, কারণ ওরা চা খেলে আমার থেকে ভয় লাগে। আর ওদের চা খাওয়ার অভ্যাসটা মূলত আমিই করাইছি, দোষটা হচ্ছে সম্পূর্ণ আমার। আমরা চা খাই, ওরাও সেটা দেখে, ওরাও আমাদের থেকে একটু একটু খাবে, অ্যাকসিপ খেতে খেতে এইরকম করতে করতে ওরাও কাপে চা নেওয়া স্টার্ট করে দিছে। আমার থেকে এটা এখন খুব বেশি খারাপ লাগে। তো অনেক ট্রাই করি ওদেরকে চা না দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিন আমরা যে চা খাই তাদেরও খাওয়া লাগবে এই অবস্থা। তো যাই হোক, এখন শাকের জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব কাটিং করে নিয়েছি। আর যতবারই কাটিং আমার কাজ হলো এমন যে একটা জিনিস ধোয়া হলে সেটা যায় সাথে সাথে ধুয়ে ফেলি। বাট অনেকগুলো থালবাটির ক্ষেত্রেও ওরকম না, কাটিং করার সময় হয় একটা পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা আমার যে ধুয়ে নিতে হবে, যেমন দেখেন আমি কাটার বোর্ডটাও ধুয়ে নিচ্ছি। মানে আমি কি অবস্থা আমার, আসলে আমি বুঝতে পারি না আমি একটা পাগল না কি, আমি সেটা আসলে জানি না। কারণ আমার একটা জিনিস, এই যে যেমন আমি পেঁয়াজটা ছিলছি, রসুন ছিলছি, কাঁচামরিচটা কাটছি, এরপর শাকটা পরিষ্কার করলাম, কাটার বোর্ডটা ময়লা মনে করে আমি তাড়াতাড়ি কাটার বোর্ডটাও ধুয়ে নিছি। এটাই হচ্ছে আমার অবস্থা, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, পেঁয়াজগুলো আমি কাটিং করে নিছি। মজার বিষয় কি জানেন, আমার ঘরে বটি নেই। আমার ঘরে বটি নেই, আমি বটি ইউজ করি না, আমি কাটার বোর্ড আর ছুরি ইউজ করি। তো এই পেটে থাকা মানে আমার ছেলে যখন পেটে আসছিল আলহামদুলিল্লাহ, তখন থেকে আমি বটি আস্তে আস্তে ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। বাবা বাড়িতেও বটি ইউজ করছি, শ্বশুরবাড়িতে এসে নতুন নতুন যখন আসছিলাম তখন বটি ইউজ করছিলাম। বাট এরপর যখন তহিদ পেটে আসছিল, এরপর বসা উঠা এগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছিল, সে কারণে আমি বটিটা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, এই ছুরি দিয়ে কাজ করা স্টার্ট করছিলাম। তো এরপর অভ্যাস হয়ে গেছিলো, আর বটিতে বসা হয়নি। বটিগুলো আমি আর মনে করেন, আমরা তো আগে দোতলায় ছিলাম, দোতলা থেকে তিনতলায় শিফট হয়েছি, তো দোতলায় রেখে আসছি বটিগুলো, আমি আর তিনতলায় বটি নিয়ে আসি নেই। তো কাটার বোর্ড আর ছুরি দিয়ে আমার কাটিং করা হয়। আর তো ওই আব্বু সবসময় মুরগি দোকান থেকে কেটে নিয়ে আসে, মাছ দোকান থেকে কেটে নিয়ে আসে, মাছ মুরগি আমাকে ঘরে কাটতে হয় না। আর মাঝে মাঝে যদি কাটতেও হয় আমি কাটার বোর্ডের মধ্যে মুরগি আর মাছ কাটিং করে ফেলি। তো এদিকে আমি আস্ত শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। কেউ একজন বলছিলেন আমাকে, ও আমার হাতটা কাটে গেছিলো স্টেনারে, যখন আমি শাক ধুচ্ছিলাম খুব কষে করে, তখন কিন্তু আমার হাতটা কেটে গেছিলো। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না, অনেক রক্ত ঝরছিল। সেটা আপনাদেরকে দেখালে আবার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমার আইডি যদি নষ্ট করে দেয় বা বন্ধ করে দেয়, সেই কারণে আমি আর আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। তো যাই হোক, আস্ত আস্ত শাকগুলো সব ধুয়ে ফেলছি, ধোয়ার পর সুন্দর করে কাটিং করে নিয়েছিলাম। আর কাটিং করে নেওয়ার পর এরপর তেলের বোতলটা খুলতেছিলাম, যে কারণে আমি সবসময় তেলটা কি করি, পুরো বোতলের ঢাকনাটা আমি খুলি না। ওরকম আমি অনেক ব্যবহার করছিলাম, অনেক তেল অপচয় হতো, একটু করে ঢালতে যে অনেক পড়ে যেত তেল। তো এরপর থেকে এভাবে বোতলের মাঝখানে ছিদ্র করে আমি তেল ইউজ করা শুরু করছি। ভাই, আমরা মধ্যম পরিবারের মানুষ, মানে মিডল ক্লাসের চেয়ে লো ক্লাস আমরা। তো আমরা সব কিছু এভাবে ইউজ করি আর কি, যে মনে করেন বোতলের মধ্যে ছিদ্র করে তারপর তেলটা ইউজ করি, একদম অল্প অল্প করে ইউজ করি। আপনারা কিছু মনে করিয়েন না, আমরা অত বড়লোক মানুষ না যে ঢেলে ঢেলে ইউজ করব, এভাবেই ইউজ করি আমরা।
তো হাসিয়েন না। আচ্ছা, তো এখন আমি পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যেমন এই বোতলটা ছিদ্র করার পর আমার যতটুকু প্রয়োজন একটা শাকের মধ্যে তেল, আমি অতটুকুটা দিতে পারছি। আর যখন পুরো ঢাকনা থেকে দেওয়া হয় তখন এই বেশি অল্প ঢালতে গেলেও বেশি পড়ে যায়। তো যাই হোক, আমি এভাবে করে অনেক দিন ধরে তেল ইউজ করতে পারি, আমার থেকে সেটা ভালো লাগে। আচ্ছা, তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলোকে একদম লাল লাল করে ভুনা করে নিচ্ছি, যেরকম ডালে বাগার দেওয়ার সময় ভুনা করা হয় ওরকম ভুনা করে নিচ্ছি। এভাবে করে আমি শাক রান্না করি, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো একদম লাল করে ভেজে নিই, এরপর আমি শাকটা দিয়ে দিই। আপনারা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আই হোপ সো আপনাদের রান্নাগুলো আরও বেশি মজা হয়। আমি এইভাবেও রান্না করি। তো এরপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো জাস্ট 4 টুকরা করছিলাম, 4 টুকরাতেই এনাফ, মানে টুকরাগুলো খুব সুন্দর হয়েছে শাকের কাটিংগুলো। এরপর লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমার কেন জানি মনে হয়েছে যে লবণটা একটু বেশি হয়ে গেছে, বাট ভাতের সাথে যখন শাক মিক্স করে খাইছি তখন আমার থেকে লবণটা লাগে নাই, এই হচ্ছে কথা। তো আজকে আমি দুপুরে, গতকালকে তো আপনাদের সাথে কোরমা রেসিপিটি শেয়ার করছিলাম, তো কোরমা রেসিপি শেয়ার করার পর আমি আর রাতে কিছু রান্না করিনি, রাতেও কোরমা দিয়ে খাওয়া হয়েছিল, দুপুরেও খাওয়া হয়েছিল। তো আজকে মানে পরের দিনে দুপুরেও আমার কি কোরমা রয়ে গেছে। আমরা তো ঘরে 4 জন মানুষ, আর সেই তুলনায় আমরা কোয়ান্টিটি বাড়িয়ে কোরমাটা রান্না করছিলাম। তো একা খেতে পারি না। আলহামদুলিল্লাহ, প্রথম পহেলা জানুয়ারি মেহমান আসছে বাসায়, মেহমানকেও খাওয়াইছি আলহামদুলিল্লাহ। এটা মানে আমি একা খেতে পারি না, তো সে কারণে আল্লাহ তাআলা আমার ঘরে মেহমান পাঠিয়েছিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এর পরের দিনও যখন কোরমা রয়ে গেছিলো, তো আমি আর রান্না করি নি অন্য কিছু, মানে মুরগি, মাছ এগুলো কিছু রান্না করিনি, কারণ কোরমা আছে, আমি শুধু শুধু অপচয় কেন করব। এর মধ্যে আমার হাজব্যান্ডের কোলেস্ট্রলের সমস্যা করতেছিল, তো তহিদা আব্বু মানে বলতেছিল যে আমি গরু গোশত খেতে পারবো না। তো আমি করেছিলাম কি, ডিম ভেজেছিলাম, যেটা আমি শর্টসেই আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা আমার শর্টসের ডিম ভাজাটা দেখে নেবেন, আর প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমার কাছে ভালো লাগবে। আমি জানি বাংলাদেশে সবাই ডিম ভাজতে পারে, বাট যখন আমি ইউটিউব মানে চ্যানেলে স্টার্ট করছি তখন থেকে আমি চিন্তা করি যে ছোট বড় সহজ কঠিন সব ধরনের রান্না যা যা করব সব আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বিশ্বাস যে আপনারা একদিন দেখতে দেখতে ইনশাল্লাহ আমার ব্লগ ভিডিও আপনারা পছন্দ করে ফেলবেন, আর ইনশাল্লাহ বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। বাট এগুলো একটু সময় নিচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, সময় নেওয়া হোক, কোনো অসুবিধা নেই। ভালো কিছুর জন্য একটু ধৈর্য ধরা লাগে, আর আমি সেই ধৈর্যটা ধরতে হাজারবার রাজি ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে দেখেন আমার শাকটা হয়ে গিয়েছে। দেখেন শাকটা এত ফ্রেশ ছিল। শাকটা যখন আমি রান্না করছিলাম আমি শাকের মধ্যে কোনো ধরনের পানি ইউজ করিনি, শাকের থেকেই পানি ছাড়ছে। আর সেই সাথে দেখেন শাকটা একদম একটুখানি হয়ে গেছে, আপনারা নিজের চোখে তো দেখছেন যে শাকটা যখন ডেকচিতে ছিল কতগুলো ছিল, আর দেখেন রান্নার পর একদম অল্প হয়ে গেছে। আর এই অল্পটাই দুপুরবেলা আমরা খেয়ে শেষ করে ফেলছি, রাতের বেলা আমরা শাক খাই না। তহিদা বলে রাতের বেলা শাক খেলে বলে হজম হতে কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা রাতে শাক খাই না। দুপুরে এই শাকগুলো আমাদের দুইজনের জন্য পারফেক্ট। বাচ্চারা তো শাক খায় না, আমরা খাই, তো আমাদের জন্য পারফেক্ট ছিল। আর শাকটা অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আই হোপস আজকে আপনারা আমার ব্লগ দেখে এনজয় করছেন। প্লিজ ব্লগ দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজকের মতো এতটুকুই।